আর্মি অফিসারদের বিয়ে করার চেয়ে গলাত ফাঁসি খেয়ে মরা ঢোর ভালো। বলতে বলতে আমার বিয়েটাও একজন আর্মি অফিসারের সাথেই হয়ে গেল। কি নিরুদ্যান কপাল না আমার। আমি মৌপ্রাণ, মেডিকেলের ৩য় বর্ষ ছাত্রী। আমার বাবা রিটায়ার্ড আর্মি অফিসার। বাবাকে দেখে শিখেছি আর্মিরা ঠিক কতটা কঠোর হতে পারে। পাম থেকে চুন খসলেই বকা ঝকা, তার উপর বাবার সই টাইম টু টাইম চাই। বাড়ি তো নয় যেন কোনো রণক্ষেত্র করে ফেলতেন তিনি। যার সাথে বিয়ে হয়েছে তার প্রথম কথাই কি ছিল জানলে আরো অবাক হবেন। তিনি বাসরাতে এসে আমার সামনে দাঁড়ালেন কঠোর ভঙ্গিতে। চল শক্ত চলে, কুঞ্চিত ভ্রু আর গমগমে স্বরে বাড়ির প্রাণের চেয়ে আমাকে বললেন, ও একটা 10 মিনিট দেরি হয়ে গেল। ভেবেছিলাম একটা মাঝে সব রিচুয়াল কমপ্লিট হয়ে যাবে। ডিসগাস্টিং। আপনার সাথে কথা বলার সময় নেই, শুয়ে পড়ুন, গুড নাইট। কথাগুলো যেন এক প্রকার ছুঁড়ে ফেললো ন্যায় বলে তিনি গটগটিয়ে এসে ঘুমিয়ে পড়লো আমার পাশে। আর আমি অবাক হওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া পেশ করতে পারলাম না। বিয়ের আসরে কোনো বাক্য বিনিময় হয়নি আমাদের মাঝে। অফিসার কঠোর হবে বুঝেছিলাম, তা বলে এতটা কঠিন? সেদিন ভোর 5টায় উঠিয়ে আমাকে নিয়ে জগিংয়ে গিয়েছিল। কাট স্বরে বলেছে, শুনুন, আমার সাথে থাকতে হবে, ফিট হওয়া চাই, শুয়ে বসে খাওয়া আমার অপছন্দ। সেদিন আমি বুঝে গেলাম যে পুরুষ বাসরাতে কেবল 10 মিনিট দেরি হওয়ায় ঘুমিয়ে পড়েছিল। সাথে বিয়ের পরের দিনও বউকে নিয়ে জগিংয়ে গিয়েছিল তার সাথে। আর যাই হোক, আমার মতো মেয়ে জমবে না কখনোই। বিয়ের সপ্তাহ পেরোনোর আগেই তিনি গায়েব হয়ে গেলেন। পরিবেশে পরিবারের সকলের বিষয়টি অতি স্বাভাবিক ভাবেই নিতে পারলাম না কেবল আমি। এ কেমন লোকের বাবা! যে যাই হোক, এতদিনে কাঠখোট্টা নিয়মগুলো থেকে তাতে অন্তত আমার পরিত্রাণ হলো। অতঃপর কয়েক মাস পর তিনি আবারও এলেন। এরই মাঝে কেবল কয়েকদিনই কথা হয়েছিল ফোনে, তাও খুবই সীমিত সময়ের মাঝে। আমার এখনো স্পষ্ট মনে আছে তিনি আসার পরপরই আমাকে বকেছিল, তাও আবার রুমের ভেতরে ভুলবশত জুতো সমেত প্রবেশ করায়। আমি সেই দিন খুব করে কেঁদেছিলাম। শেষে কিনা বাবা মা আমার এত বড় সর্বনাশ করতে পারলেন। তবে অবাক হয়েছিলাম তখন, যখন দেখলাম আমার কান্না করা দেখে উনি থমথমে মুখে চেয়েছিলেন আমার প্রাণে। সান্ত্বনা অবধি দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আর যাই হোক, ওই কঠোর চাহনিতে আমার কান্না আপনা আপনি থেমে গিয়েছিল। অন্যান্য বরের মতো নন আমার উনি। খুব কম কথা বলেন, শান্ত মেজাজি, ক্ষত্র বিশেষে রেগেও যায়। তখন সমাজ সামলানোর দায় হয়ে পড়ে। ভীষণ সচ্ছল ভালোবাসে, স্টেফাই ওয়ার্ড যাকে বলে। একদিন আমি তাকে প্রশ্ন করলাম, এই যে অফিসার, সমস্যা কি আপনার? এত নিয়ম কানুন মেনে জীবন চলে, আমি আর পারবো না এসব। কোথায় বিয়ে করেছি, হাজবেন্ড হবে রোমান্টিক, অথচ আপনি এমন নিরামিষ কেন? তিনি আমার প্রাণে এমন এক চাহনি নিক্ষেপ করলেন যেন আমি এই প্রশ্ন করে খুব ভুল করে ফেলেছি। তবে তার জবাবখানা ছিল ভীষণ অপ্রত্যাশী। ডাক্তারি পাশ করার একটুখানি মেয়ে আমার মতো আর্মি অফিসারকে সামলানো ক্ষমতা রাখে না। যদি রাখতো তবে সেও তথাকথিত রোম্যান্স ঠিক হতো। আমি সেই দিন অপলক চেয়েছিলাম বিস্ময়িত হয়ে। কি সাংঘাতিক রে বাবা! একে তো কথা বলে না, আর যখন বলে তখন অ্যাটম বোমাতে মোটো ফাটে। এভাবে চললে আমাদের বিবাহিত জীবন। রাগ, অভিমান, খুনসুটির ভালোবাসা, ভালোবাসা মিশে টক ঝাল মিষ্টি অনুরূপ সম্পর্ক 4 বছরের মাথায় এসে আমি কনসিভ করলাম। শুরুর দিকে প্রচণ্ড খুশি অনুভব করলেও
পরবর্তীতে ডক্টর জানালেন কমপ্লিকেশন অনেক, অ্যাবর্শন করার পরামর্শ দিলেন। আমি নাছোড়বান্দা। একজন নারীর সব সুখ অন্তরহীন তার মাতৃত্বের, আর মাতৃত্বের সেই স্বাদ অসাধন করাই তীব্র হচ্ছে আমাকে গর্ভপাতের মতো এমন নিকৃষ্ট কাজ করতে দিল না। আমি কিছুতেই অ্যাবর্শন করলাম না। আজ ৪র্থ মাসের পদার্পণ করলাম। ডক্টরের কাছে হাতে এসে সন্ধ্যার দিকে শুয়েছিলাম। চোখ দুটো বুঝতেই লেগে এলো। ইদানিং শরীর বড্ড খারাপ লাগে। চোখ মুখ শুকিয়ে কেমন ফ্যাকাশে হয়ে থাকে। সারাদিন কেবল ঘুম পায়। আচমকাই ঘুম ছুটলে আমার কথাও গুনগুনাতিতে আমি কাঁপন্ত হৃৎপিণ্ডের শব্দে উৎস খুঁজতে রুমের এক কোণে নজর রাখতেই অবাক হলাম। সেই কাঠখোট্টা কঠোর পুরুষ জায়নামাজ বিছানায় কাঁদছে বাচ্চাদের মতো করে। কান্নার তেরে তার শরীর দুলে উঠেছে বরাঙ্গর। সেই মুহূর্তে বুঝতে পারলাম শত শত নিয়ম কারণ বকাঝকার মাঝেও ভালোবাসা আগলার এক সম্পর্ক স্থির সর্বদা। ব্যক্তিটির মনে আনাচে কানাচে আমার নামে এক দুর্বলতা বিচরণ রয়েছে। আমাকে দেখে তিনি কান্না লুকালেন। আবারও নিজেকে সেই গম্ভীর ব্যক্তিতেই নিচে মরিয়ার উপর উপর সব ঠিকঠাক দেখানোর চেষ্টা করলেন। জায়নামাজ রেখে আমার কাছে এলেন। পাশে বসে থমথমে মুখে বললেন, মৌ, এখনো সময় আছে। আমার বাচ্চা লাগবে না। আপনি যথেষ্ট গোটা এক জীবন কাটিয়ে দেওয়ার জন্য। পারিবারিক বিয়ে, তারপরও আর্মি। কখনো তার বকাঝকায় মুখ ফিরিয়েছি, আবার কখনো বা তার ছোট্ট ছোট্ট যত্নে মুগ্ধ হয়েছি। রসিকতা করে বললাম, সমস্যা কি? মারলে মরলাম না হয়। আপনি বরং তখন আপনার পছন্দ মতো একটা ফিটফাট মেয়েকে বিয়ে করতে পারবেন। ভালো না? এমনি তো আমি তো আর এখনো অত শত নিয়ম বরণ মানতে পারবো না। না তো পারবো ফিট থাকতে। কথাগুলো বলার পরই লক্ষ্য করলাম অফিসারের মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকের ডগায় কাঁপছে তিরতির করে। কপাল ফুলেছে। নীল নীল রক্তগুলো ভাসমান। সাথে চোখ দুটোতেও রক্তিম আভা। বুঝলাম সাহেব আমার মুখ ফিরিয়েছে। সে আমার কথা অতি উত্তর করলেন। এতটা খারাপ ভাবে আমাকে? অবিরণ কাঁপছে তার কণ্ঠনালী, চোখের নোনা জলে আভাস। এ 4 বছরে যা কখনো পরিবর্তন হয়নি তা হয়তো বা সম্বোধন। বিয়ের 4 বছর তো আর কম সময় না। তিনি কখনো আমাকে আপনি থেকে তুমি বলে সম্বোধন করেননি। কেন তা কখনো জিজ্ঞাসা করাও হয়নি। আমি তার ভেতরকার অনুভূতি পড়ে নিলাম। বুঝলাম আর্মি অফিসার বড্ড কষ্ট পেয়েছে। তার কষ্ট ভোলাতে আমি তার ডান হাত আমার উদরে ছোঁয়ালাম। অল্প ফুলে ওঠা উদরের নজরে রেখেই বললাম, এই যে অফিসার, দেখুন আমাদের গর্ব এখন আমার গর্ভে। আমার নারীসেরা ধন, আমার পরাণ, আমার সর্বাসন রচতা। আমি অফিসারের রক্তই তার অংশ। অর্থ হঠাৎ তার ব্যাকুল আবেগীয় কণ্ঠে আমি থামলাম। তিনি কেমন কম্পন কণ্ঠে আমার প্রাণে চেয়ে বললেন, আর আমি, আমি বুঝি কেউ নয়? তড়িৎতে আমি চোখ তুললাম। বিয়ের এত বছর পরে তিনি আমায় কখনো ভালোবাসি বলেননি। আচরণে যত্নে কমতি রেখেছে সে কথা নয়, তবু কখনো আমাকে দুখানা মিঠা বাক্য ব্যয় করে খুশি করেননি। সর্বদা গম্ভীরতার আচ্ছন্নে নিজেকে আচ্ছাদিত করে রেখেছিল ঘন কুয়াশার চাদরে নেয়। সেও তো আমার নিকট আর এমন কথা কোনো রূপকথার গল্পের চেয়েও কম ঠেকলো না। আমি বিমোহিত হওয়ার পরিবর্তে চরম বিস্ময়ে হা হয়ে গেলাম। চমকির কণ্ঠস্বরে প্রতি উত্তর করলাম, এটা আপনি তো? ভরা সন্ধ্যাবেলা কেমন জিন ভর করলো আপনার ওপর? বলার পর যদিও বুঝলাম ঠিক কতটা বেফাঁস কথা বলে ফেলেছে তা অবদ্ধ চোখ দুটো, তবে ততক্ষণে বিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার আবেগীয় কথা এবং আমার অতি চমকে চৌকি হয়ে চমকানোর রম্য কথা মিলে সে উৎপন্ন হলো আর্মি অফিসারের রাগ এবং
আমার ভয়। এখন না আবার ধমক খেতে হয়। তিনি ইতিমধ্যে রাগে ফুঁসছেন। মুহূর্তের ন্যায় না করেই তিনি চলে গেলেন। মনটা আমার খারাপ হয়ে গেল বিনা হেতুতেই। মুখ ভার করে বসেই রইল আমি। দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছি। আগের তুলনায় গাল দুটো মাংসপিণ্ড কমেছে। বসে বসে নখ দেখছিলাম। পরক্ষণে দেখলাম অফিসার এসে আমাকে কল কেটে দিয়ে গেলেন। চেহারাতে আগের ন্যায় সেই গম্ভীর্যতা, তা দেখে আমার মেজাজটা খিটখিটে হয়ে গেল। কেন জানি ইদানিং আমার মেজাজই অনিয়ন্ত্রণ থাকে। তিনি একটা কাঁটা চামচে একখানা আমের টুকরো তুলে নিচের চামচটি আমার মুখের সামনে তুলে ধরলেন। আমি বিরক্ত কণ্ঠে বললাম, খাবো না। তার কপাল কুঁচকে গেল। গমগমে স্বরে শুধালো, আম খাবেন না? পেয়ারা এনে দেব না? আমি একই সুরে জবাব দিলাম। এবার তিনি আরো খানিকটা উদ্বিগ্ন হলেন। শুধালেন, তাহলে কি খাবে? ওনার প্রাণে একবার তেড়ছা চোখে চেয়ে জবাবে বললাম, আপনার মাথা। তিনি আমার মেজাজকে মাছি চালানোর ন্যায় দূর করে দিয়ে আমার প্রাণে শান্ত চোখে তাকালেন। সামনে বসে মুখের সামনে আমের টুকরোটা তুলে ধরে বললেন, হা করুন। আমি গলা ফুলিয়ে বসে রইলাম। তিনি এবার নিজেকে চিরচারিত সেই রাশভারী স্বরে বললেন, মৌ, ধমক খেতে চাও? সন্ধ্যায় ওষুধের সময় হয়ে যাচ্ছে আপনার। আমি বড্ড ভালো মেয়ে। স্বামীর কথা আমি কখনো ফেলতে পারি? সেই সুবাদে আমি ফলাফল আমার খেয়েই পেট ভরলাম। ধমক খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই কিনা। এভাবে চললো 4.5 মাস। এরই মাঝে অফিসার সাহেব যতটা ছুটিতে এসেছে ততবারই বেচারি প্রচুর হেনস্থ হয়েছে আমার নিকট। বিগড়ে যাওয়া মেজাজ, হুটহাট ক্রেভিট, সবকিছুই তাকে সামাল দিতে হয়েছে। পরিবারের বাকি সদস্যরা অসাবধানতভাবে আমার পাশে। তারা আবার ফোন দেওয়ার এখন খুব করে বেড়েছে। দিনের বেলা করে 3 বার ফোন দেয়। মেজো হওয়ায় দারুণ কাজকর্মের বেশি তার। অবসর পেলেই ফোন করে বসেন। ডেলিভারি খুব একটা দিন বাকি নেই। এই দিনের আগেই আর এখনো মৌয়ের মাঝে বিস্তর তফাৎ এসেছে। ফুলে যাওয়া পেট, অগোচরে চুল, চোখের নিচে কালিয়ার মুখে অজস্র দাগ। কেবল বারান্তই সেই শিশুটির আগমনে অপেক্ষা কেবল। ইদানিং শুকিয়ে একদম চিকন হয়ে গেছে। ওজন কমছে অনেকটাই। ফ্যাকাশে আদলে সবসময় হিসাবে গুণিন আমার শত কষ্টের প্রতিফলে কবে সে আসবে, আর আমি ছোট্ট ছোট্ট হাত দুটো তার আগলে নিব। শরীরের বাহু জটিলতা রোজ রোজ ঔষধে ভর বহন করা কষ্টকর। সেই দিন রাতে অফিসার সাহেব যাওয়ার আগের দিন পেটে ব্যথা দারুণ, ঘুমাতে পারছিলাম না। শত কষ্ট করে দাঁত চেপে ব্যথা লুকানোর বৃথা চেষ্টা করছিলাম। তিনি তখন বারান্দার দিকটায় কথা বলেছিলেন কারো সাথে। ফোনে অসম্ভব রাগারাগি করছিলেন সে সময়। গজগজিয়ে বলেছিলেন সব কথা। মাথার মেজাজ প্রচণ্ড খারাপ হয়তো, তাই তাকে আর ডাকলাম না। ব্যথায় একদিকে ওদিকে ওপাশে ফিরিয়েছিল কেবল। মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে। বুকে অসহ্য রকমের ব্যথা হচ্ছিল। ছটফট করছিলাম কেবল। আকস্মাতায় তিনি চলে এলেন। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, পারলাম না। ব্যথায় দারুণ অসম্ভব হয়ে পড়ল তা। তিনি এসে ঝটপট আমার পাশে বসে পড়লেন। বাম হাতটা নিজের পুরুষত্ব দুহাতে ভাঁজ করে আকুলতমার কণ্ঠে শুধালেন, মৌ, কষ্ট হচ্ছে? হসপিটালে যাব? আমার চোখে জল চলে এলো। কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরলাম। এপাশ ওপাশ মাথা নেড়ে না জানালাম। তিনি হঠাৎ এক আকাশ করে বসলেন। আমার জন্য তার অকাজই। নিজের পেশিবাহু দুহাতের মাঝে ঝাপটা করে আমাকে তুলে ফেলল কোলে। আমি অবাক হলাম। ব্যথাতু কণ্ঠে প্রশ্ন করলাম, এ কি করছেন? এটা কি? নামান দ্রুত। তিনি কেবল মেলামেম কণ্ঠে আমাকে অতি উত্তর করলেন, শান্ত হন মৌ, আমি আছি তো। আমাকে ডাকলেও তো পারতেন। আপনার এমন অভ্যেসগুলো আমার বড্ড অপছন্দ মৌ। একা একা সহ্য করতে চান কেন?
যখন আপনার অফিসার আপনার সাথে আছে। আমার দ্বারা আর সহ্য হলো না। ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। গলা জড়িয়ে বুক লুকালাম তার বুকে। ভিজিয়ে দিলাম তার অভ্রুরাঙা সাফেদ টি শার্ট। কান্নার তোড়ে আমার শ্বাস নেওয়ার দুকম হয়ে পড়ল। ক্রন্দনত স্বরে আদো আদো বলিতে আওড়ালাম, সহ্য হচ্ছে না অফিসার সাহেব, ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি মরে যাব দম আটকে। আমার কথায় তিনি থমকালেন। খানিক সময় থমকে রইলেন। এতক্ষণ হাঁটাহাঁটি করেও এবারে তিনি কিছুটা সময় থমকে রইলেন। অনুভব করলাম তার হৃদয়ের মাঝে আটকে থাকা হৃৎস্পন্দন গতি আশ্ব ঘোর ন্যায় ছুটেছে। লাগামহীনভাবে আমার ক্রন্দন থামছেই না। এরই মাঝে তার হিমশীতল আধো মিষ্টি এক পলক অনুভব করলাম আমার কপালে। পরপরই তার ধরা গলার স্বর ভেসে এলো, প্রিয়া, শান্ত হও, শান্ত হও। আমার পৃথিবী, আমার দুনিয়া। আপনার প্রতিটি কান্না যে আমার বুকে খুব করে বিঁধেছে। কঠোর হাতে হতে হতে কঠোরতম মিশর সামলানো এই হাত দুটো যে কাঁপছে। আপনার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না ডাক্তার সাহেবা, প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি উপলব্ধি করলাম এই পুরুষ আমার অসম্ভব ভালোবাসে, যার তুলনায় অত গহীরে মহাসাগর অথবা বিশ্বস্ত অসীম আকাশের সাথেও হবার নয়। এসব নতুন নয়, এমনটা আগেও বহুবার হয়েছে। তাছাড়াও এসব হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। আমার শরীরের তুলনায় এসব হওয়াটাই বরং স্বাভাবিক। রাজনীয় বাকিটা প্রহর তিনি আমাকে কোলে নিয়েই পায়চারি করেছে। মাঝে মাঝে তার চোখের উষ্ণ স্পর্শ অনুভব করেছি আমি। আমার এমন আর্মি অফিসার হয়েও এভাবে কাঁদে কেউ? তিনি সারা রাত মিলিয়ে নইলে চারপাশে নিরাশ 90 বার চুমো খেয়েছে আমার সারা মুখে। আমি অবশ্য ভোর ভোর ঘুমিয়েছিলাম, এরপর একটুকু জানা নেই আর। সেই দিন দুপুরের দিকেই তিনি চলে গেলেন। যাওয়ার আগে আমার কাছে এসে ফুলে ওঠা উদরের হাতে ছোঁয়ালেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, নিয়ম মাফিক চলবেন মৌ, আমার অপেক্ষা করবেন, সাবধানে থাকবেন, অনিয়ম করবেন না, কেমন? শীঘ্রই ফিরবো, অপেক্ষায় থাকবো তো। আমার কান্নারা উগরে এলো। কেন যেন মনে হলো এই বুঝি শেষ সময়, আর কখনো এই চেহারা দেখা হবে না। না তো চেহারার মালিকের কখনো ডাক সুযোগ হবে। হঠাৎ এক গুরুত্বপূর্ণ মিশন চলে এসেছে, যার দারুণ তার আজই আকম্মায় প্রস্থান করতে হবে। সে কারণে বোধহয় গতকাল এত রেগেছিলেন। তিনি বাড়ির সকলের পায় পায় করে বলে গেলেন যেন আমার খুব ভালো করে খেয়াল রাখা হয়। তিনি যাওয়ার আগে তাকে একবার খুব করে জড়িয়ে ধরলাম। ছাড়তে ইচ্ছে হলো না। তাকে অনুভব করলাম, চেষ্টা করার। তার গায়ে ত্রিবশেই সুগন্ধ সম্পৃক্ত সুখে নেওয়ার প্রচেষ্টা চালালাম। তাকে বিদায় বলার সময় বুকটা কেঁপে উঠল কেমন। বরাঙ্গর মনে কুঞ্চিত আসছিল। আমি সেই সম্ভাবনাতে সত্য প্রমাণিত করে মাঝরাতে হুট করে আমার লিভার পেইন উঠল। আমার চিৎকারে বাড়ির সবাই এসে হাজির হলো। আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলো, সিজার করতে হবে। বাচ্চার পজিশন পাল্টে গিয়েছিল। ওটিতে ঢোকানো হলো। তবে ওটিতে ঢোকার এক মুহূর্ত আগ অবধি আমি কেবল চেয়েছিলাম তার মুখখানা একবার দর্শনের জন্য। কৃতাপ্ত তৃষ্ণার্ত কাকে নেয় আমি বলে বলে চলেছিলাম শত ব্যথা নিয়েও। একবার ফোন করুন ওনাকে। তারা হয়তো ফোন করেছিল, তবে সে কি ধরবে? আশেপাশে বাবা মা শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সকলে উপস্থিত থাকার পরও আমি কেবল তার শূন্যতায় মরেছিলাম। তার গম্ভীর কণ্ঠস্বরে কখনো যে ভালোবাসি শোনা হয়নি। আর কি তবে হবে না শোনা? নাকি কখনো এই চার দেওয়ালের কক্ষ হতে বের হতে পারবো না আমি? এক বুক আফসোস নিয়ে আমি ওটিতে ঢুকলাম। আমাকে সেন্সলেস করা হলো। জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে কেবল একজনই আমার মস্তিষ্কে দখল করে রেখেছিল। সে হলো মেজর ওয়াজিজ ইফতেখার আর্য। শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট অনুভব করলাম। এরপর
এরপর আর কিছুই জানা নেই। অজ্ঞান হয়ে গেলাম আমি। ওয়াজিদ ইফতেখার আর্য, যে কিনা একজন আর্মি অফিসার, মেজর পদের পদোন্নতি, শত শত শতজনকে ট্রেনিং করা যার বা হাতের কাজ, সে আর্য আজ সম্পূর্ণ অচল। মিশনে গিয়েও রাতারাতি সরল কিছু ছেড়ে ছুটে চলে এসেছে হাসপাতালে, দরগোড়ায়। গায়ে এখনো আর্মিদের চিরচিরিত চেনা সেই পোশাক জড়িত। কেমন উন্মাদ হয়ে আছে সে। চোখ দুটো ঘাড়াটে, ঘাড় সমান্ত কপাল, শিরাদানা বয়ে গড়িয়ে পড়েছে হিমশীতল সেই কর্ণাবিন্দু। এলোমেলো উস্কো খুস্কো কেশদ্বয়। সে এসে প্রথমে শুধালো, আম্মু। মৌ কোথায় আম্মু? তাকে জবাব দেওয়া হলো, ওটিতে নিয়ে গেল রে বাপ। কেমন ছটফট করছিল মেয়েটা। আল্লাহ মেয়েকে সুস্থ করে দিক। আল্লাহ। একনন্দন এই কথাগুলো যেন তার বুকের গুলির মতো বিঁধল। তার মনে হলো সীমান্তরে গুলি খেয়ে মরার ঢোল ভালো। মৌ সম্বন্ধের এসব শোনাচ্ছে। ওটির সামনে গিয়ে সে দাঁড়িয়ে রইল, এক ঝলক মৌকে দেখার আকাঙ্ক্ষায়। যদি দেখা পায়, আজ অব্দি তো কখনো মৌকে ভালোবাসি বলাই হয়নি। মৌ বলেছে অপেক্ষা করবে, নিশ্চয় সে তার কথা ভাঙবে না। তার চেয়েও চোখ বেয়ে অবিরাম অশ্রুকণা গড়াচ্ছে। বিড়বিড় করলো সে, আপনি বলেছিলেন অপেক্ষা করবেন মৌ। দয়া করে প্রমিস ভাঙবেন না। আমি মরে যাব মৌ। ভীষণ ভালোবেসে ফেলেছি দুরন্ত সেই ডাক্তার সাহেবকে। ছেড়ে থাকা অসম্ভব। কেড়ে নেবার না তাকে আমার কাছ থেকে। বেঁচে ফিরুক প্লিজ, দয়া করুন। সে পৌঁছেছে তখন অপারেশনে প্রায় 2 ঘন্টা পেরিয়ে। এতক্ষণ লাগলো কেন? আর্যর মনে কোনো ভয়েরা জোরালো হচ্ছে ভীষণ। ঠিকঠাক দম নেওয়াও দুষ্কর ঠেকছে। সেই উপস্থিত হওয়ায় 8 ঘন্টা পেরোতেই বাচ্চার কণ্ঠর কান্না আওয়াজ শোনা গেল। আর্মি অফিসার নিজেও থমকে দাঁড়ালেন। সে কি সঠিক শুনেছে? বাচ্চার কান্না ইতো আওয়াজটা। পর মুহূর্তে একজন নার্স বেরিয়ে এলো, তাদের জানিয়ে গেল মেয়ে হয়েছে। সকালে খুশি হলেও কোনো রকম হাসি ঝিলিক দেখা গেল না আর্যর মুখে। সে নার্সের কাছে এসে উদগ্রীব হয়ে শুধালো, আমার স্ত্রী, সে সে কেমন আছে? নার্স থমথমে মুখে জানালো, সুস্থ আছেন, আপাতত অজ্ঞান হয়ে আছেন, তবে বিপদ নেই। বহু কষ্টে রক্ষা করা গেছে ওনাকে। ভীষণ লাকি উনি। বাচ্চাটা তো উল্টে গিয়েছিল। ভ্যাকসিন। ভাগ্যিস বড় ডক্টর উপস্থিত ছিল এখানে। আর্যর মনে হলো তার বুকে হাতে পাথর সমান কিছু নেমেছে। সে নিঃশ্বাস নিল এবারে। আল্লাহ তবে তার কথা শুনেছে। তিনি তার অর্ধাঙ্গিনীকে তার নিকট হাতে কেড়ে নেয়নি। আর্য দম ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অঝরে ঝরায় কেঁদে ফেলল সে। মুখটা দুহাতে ঢেকে কেঁদে চালালো। তার মনে হলো সে দ্বিতীয়বারের মতো নিজের জীবন ফিরে পেয়েছে। পরিবারের সকলে অবাক হয়ে রইল, এ ছেলে কেঁদেছে। এই কাঠখোট পুরুষ। 1 ঘন্টার মাঝে মৌকে কেবিনে শিফট করা হলো। বাচ্চাকেও রাখা হলো সাথে। কেবল একজনকে ঢোকার অনুমতি দেওয়া হলো। আর্য ভেতরে গেল। মৌ তখনও অজ্ঞান। তার পাশে বাচ্চাটা আর্যর মোয়ে প্রাণে অপলক চেয়ে রইল, যেন কোনো প্রথমবারের মতো মৌকে দেখছে। কালশিটে দাগ পড়ে যাওয়া সেই মুখপ্রাণেতে যেন তার সকল ক্লান্তি অবসান ঘটে। আর্য চোখ ডুক এবার সদ্য জন্ম নেওয়ার শিশুটি প্রাণে গেল। ধবধবে সাদা, দুধে আলতা গায়ের রং, ঠোঁট দুটো অসম্ভব রক্তিম, ছোট্ট ছোট্ট হাত, গোল গাল চোখ। আর্যর চোখ ফেরাতে পারে না। এই ছোট বাচ্চাটি তার সন্তান, তার অংশ, তার রক্ত। মেজর ওয়াজিব ইফতেখার আর্য রক্ত। সেই পুরুষ্ট দুহাতে ছোট্ট সত্তাটি তুলে নিল দুহাতের মাঝে। তোয়ালেতে মেঝানো শিশুটি আদো আদো মেলে রাখার চোরক্ষে তার জন্মদাতাকে অবলোক করছে। আর্য তাকে দুহাত আগলে নিল। বাহু বন্ধনে আবদ্ধ করা মাত্রই কেঁদে ফেলল। কান্নার তেরে গা দুলে উঠল। অফুরন্ত স্বরে আওড়ালো, আমার অংশ, আমার রক্ত, আমার মা
ততক্ষণে মৌয়ের জ্ঞান ফিরে এলো। আর্যের প্রাণে তাকিয়ে সে মুচকি হাসলো। অবশেষে সে তার সুখ পেল, তবে শরীরটা তখনও তার ভীষণ দুর্বল। তাও মিহিস্বরে রসিকতার স্বরে বলল, এই যে অফিসার, নিজের অংশকে পেয়ে আমাকে ভুলে গেলেন। আর্য চমকে তাকালো, তার প্রাণে জ্ঞান ফিরেছে, তবে শত প্রতীক্ষা অবসান হলো তার। বাচ্চাটাকে কোলে আগলে নিয়েই সে এগিয়ে গেল তার প্রাণে। আশ্রয় সজল চোখে চেয়ে তাকে ভগ্ন স্বরে শুধালো, আমাকে এভাবে পোড়ানোর অধিকার কে দিয়েছে আপনাকে? মুখ বুকটা যে ছিঁড়ে যাচ্ছিল। আমাকে মাফ করে দিন। আমার আপনাকে একা রেখে যাওয়া উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। অতঃপর সে এগিয়ে গিয়ে মৌয়ের কপালে চুমো খেলো, সাথে বলল, 6টি চুমো পরিপূর্ণ হলো মিসেস ইফতেখার। 600। মিহিসরে শুধালো মৌ। জবাবে আর্য জানালো, গতকালে 599 এবং আজকে মিলিয়ে পরিপূর্ণ 600। হেসে ফেলল মৌ। এসবও হিসাব রাখো তবে, আর্মি অফিসার। ওয়াজিদ ইফতেখার আর্য এবার অপলক চেয়ে তার প্রতি উত্তর করলো, অজিত ইফতেখার। আর্য সবকিছুর খবর রাখে, এমনকি সেও জানে তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে। সে তার স্ত্রীর মুখের প্রতিটি ব্রণের সংখ্যাও জানে। কথা দিল, আমাকে ছেড়ে কখনো পালাবে না। ছেড়ে যাবেন না মা আমায়। মৌ মৃদু হাসলো, হাতের ইশারায় কাছে ডাকলো আর্যকে। আর্য ঝুঁকে ঠোঁটের পরম ছোঁয়ালো সে। ফিসফিসিয়ে জবাবে বলল, মহাসাগরে যেমন কোনো পরিধি নেই, ঠিক তেমনি আপনার প্রতি আমার ভালোবাসাও কোনো অনন্ত নেই অফিসার। আর্য এই 5 বছরের সংসারে প্রথমবারের মতো বলল, মেজর ইফতিখার ওয়াজিব ইফতেখার আর্য। জীবনে সে তার প্রাণপ্রিয় চাকরির চেয়েও মৌপ্রিয় ইফতেখারকে ভালোবেসেছে। তার জন্য সকল কিছু ছেড়ে এসেছে। আকাশে যেমন কোনো সীমানা নেই, এই ওয়াজিদ ইফতেখার আর্য ভালোবাসতেও কোনো সীমানা নেই। তার ভালোবাসা সচ্ছল পানির চেয়েও নিখাত। ধন্যবাদ ডাক্তার সাহেবা, আমাকে পরিপূর্ণ করার জন্য। ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। মৌয়ের চোখের কোণে জল জমলো। অবশেষে সেই কথাটা শুনতে পেল, তবে তার আর চাওয়ারই বা কি আছে আর এ জন্মে। তার দুজন একে অপরের প্রাণে চেয়ে রইল। বাচ্চাটা ডুকরে উঠল, ফলস্বরূপ তাদের দৃষ্টি মিলনের ব্যাঘাত ঘটল। বাচ্চাটার প্রাণে তাকিয়ে দুজনই হেসে ফেললো খিলখিলিয়ে। গল্প সংসার সর্বাঙ্গা সমাপ্ত। আরো ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।